হিমাচলের বুকে লুকোনো এক অপার্থিব উপত্যকা স্পিতি ভ্যালি। নামেই যেন তার রুক্ষ নির্জন সৌন্দর্যের ইঙ্গিত। স্পিতির অর্থ মধ্যভূমি, তিব্বত আর ভারতবর্ষের মাঝামাঝি এক স্বর্গীয় প্রান্তর। নীল আকাশ, পাথুরে পাহাড় আর বালুকাময় উপত্যকার মাঝে ছড়িয়ে আছে প্রাচীন বৌদ্ধ গুম্ফা, যা শান্তির নিঃশব্দ গল্প বলে চলে শতাব্দীর পর শতাব্দী ধরে। স্পিতি এমন এক ভূমি যেখানে প্রকৃতি নিজেই সাধনায় বসে থাকে। এখানকার সব মনেস্ট্রিগুলোতেই যেন এক অদ্ভুত আধ্যাত্মিক টান। চন্দ্রতাল হ্রদের নীল জলে প্রতিফলিত হয় মেঘের ভাষা। শীতল বাতাস এখানে ফিসফিস করে গল্প বলে, আর রাতের আকাশে হাজার তারার মেলা। এখানে প্রকৃতি রুক্ষ হলেও মন উদার, নির্জনতাই এখানে সঙ্গী হয় আত্মার। স্পিতি কেবল একটি স্থান নয়, এ যেন এক ধ্যান, এক অনুভব, এক দর্শন, যেখানে প্রকৃতি আর নীরবতা মিলে তৈরি করে এক গভীর সৌন্দর্যের মহাকাব্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর নতুন ব্লগের সাথে অবশ্যই নতুন ট্রিপ। এবারে তো ভীষণ এক্সাইটেড, বলছি সব বলছি। আগে বলি যে আজকে 26শে মে 2025, আর এই বছরের আমাদের সেকেন্ড ট্রিপ শুরু হতে চলেছে। একটা লংগেস্ট ট্রিপ বলা যায়। আমরা এত বছর ধরে যা যা ট্রিপ করেছি তার মধ্যে সব থেকে লম্বা ট্রিপ, আর আমাদের অন্যতম একটা স্বপ্নের ট্রিপ বলতে পারো। তো বেশি কথা বাড়াবো না, চটপট বলে দিই কোথায় যাচ্ছি হচ্ছে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। হ্যাঁ, স্পিতি ভ্যালি, সেখানকার যতগুলো জায়গা আছে মোটামুটি ভিজিট করার চেষ্টা করব। চন্দ্রতাল লেক আছে ইনক্লুডেড, আরও অনেক কিছু রয়েছে, এখনই সব বলে দেবো না। আর এখন বলবো না তার কারণ পুরো প্ল্যানটা না আমারও এখন ঠিকঠাক মনে নেই, কারণ প্রায় 15 দিনের ট্রিপ। আর এই ট্রিপটা অর্গানাইজ করেছে একটা ট্রাভেল এজেন্সি, আমরা তাদের সাথেই যাচ্ছি, প্রথমবার কোনো এজেন্সির সাথে যাচ্ছি। তাই পথেই কথা হবে, পথেই দেখাবো কোথায় কি যাচ্ছি। এখন দুপুর 3টে বাজছে। আমরা দত্তপুকুর থেকে একটা ক্যাব বলে দিয়েছি, এখান থেকে বারাসাত যাব না, ডিরেক্ট হাওড়া চলে যাব। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সো বারাসাত যাওয়ার প্ল্যানটা রাখলাম না, একদম হাওড়া পৌঁছে যাব আমরা। আজকে সন্ধেবেলা ট্রেন আছে 7টা 15-এ, হাওড়া অমৃতসর মেল। তো সেটাতে আমরা পৌঁছাবো আম্বালা ক্যান্টনমেন্ট 28 তারিখ, মানে আজকে সোমবার, পরশু দিন অর্থাৎ বুধবার ভোর রাত্রি 3টের সময় আমরা আম্বালা ক্যান্টনমেন্টে নামবো। সেখান থেকে আমাদের গাড়ি থাকবে, তারপর তো বাকি কথা রাস্তাতেই হবে। তো এখন অলমোস্ট রেডি হয়ে গেছি একদম, কথা না বাড়িয়ে বেরিয়ে পড়বো। একবার লাগেজের কন্ডিশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে লাগেজের কন্ডিশন। এই 1 2 3 4 5, এখানে 6 7, মানে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলোই লাগেজ হয়েছে এতদিনের একটা ট্রিপ। তো A few moments later. আজ সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, আকাশ যেন নিজেই একটু কেঁদে নিচ্ছে আমি শহর ছাড়ছি বলে, কিন্তু আমার মন আনন্দে ভরে আছে। সামনের কটা দিন শুধুই আমি আর পাহাড়, মেঘ, সবুজে মোড়া রাস্তা, নতুন জায়গা, নতুন হাওয়া, ভোরের কুয়াশায় চা খাওয়ার প্ল্যান। ভাবলেই মন হালকা হয়ে যায়, যেন বৃষ্টির ফোঁটার মতো। হ্যাঁ, কলকাতাকে একটু মিস করব, কিন্তু সেই মিস করার মাঝেই তো আবার ফিরে আসার টান লুকিয়ে থাকে। এই বৃষ্টির দিনে ছাতা মাথায় নয়, স্বপ্ন কাঁধে নিয়ে রওনা দিলাম এক টুকরো ছুটির খোঁজে। একটু দূরে গিয়ে আবার নিজেকে নতুন করে খুঁজে পাবো এই বিশ্বাসে। বিকেল ঠিক 5টা, আর আমরা সময় মতো হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। লাউঞ্জে একটু বসে আছি, আর এখান থেকেই রাতের খাবারটা প্যাক করে নিলাম। কিছুক্ষণ বসার পর 6:30 নাগাদ প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। আমি আর সৌরভ ভাবছি কখন আমাদের ট্রেনটা দেবে, আর আমরা রিল্যাক্স হয়ে একটু সিটে গিয়ে বসবো। সৌরভ তো অধৈর্য হয়ে যাচ্ছে দাঁড়াতে দাঁড়াতে। যাই হোক, কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমাদের ট্রেনটা দিয়ে দিল। 11 নম্বর প্ল্যাটফর্মেই হচ্ছে আমাদের ট্রেন, হাওড়া অমৃতসর মেল। B2 হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। হাওড়া থেকে একমাত্র আমি আর সৌরভই উঠলাম, আমাদের গ্রুপের বাকি সবাই দুর্গাপুর থেকে উঠবে, তাই আপাতত আমাদের এই পুরো বারটা ফাঁকাই যাবে। কোচটা 19 সালের কোচ,
একটু নতুন কোচ দিলে একটু খুশি হতাম। ট্রেনে উঠতে পেরেছিস, বসতে পেরেছিস, সেই না আবার 19 সালের কোচ। 7টা বাজছে। এই একটা কনসার্ন, সব কিছু নেই, সবই তো প্ল্যান, এজেন্সির দায়িত্ব। 7টা বাজছে, 10 মিনিট আগে ট্রেনে উঠে পড়েছি। এই যে আমাদের সিট, এইটা লোয়ারটা, আর এখানে মিডিলটা হচ্ছে আমরা সৌরভের, আর বাকি অনেক লোকজন আছে, পরিচিত অপরিচিত সবাই, কিছু চেনা লোকজন এখানে আছে, বাকিরা সব অন্যান্য কম্পার্টমেন্টে আছে। 7টা 15-তে ট্রেন ছাড়বে, তো দেখা যাক জার্নিটা কেমন হয়। দু রাতের জার্নি। ফাইনালি মহাদেবের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিল। 1 hour later. ঘড়িতে 8:30, ট্রেন বর্ধমান ক্রস করছে, আর আমরা ডিনারটাও সেরে ফেললাম। আজকে ডিনারে রয়েছে বাটার নান, পনির মশালা আর ভেজ ফ্রাইড রাইস। সেই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি এখানে। গুড নাইট। The next day. গুড মর্নিং ফ্রম অমৃতসর মেল। এখন সকাল 8:30 মতো বাজছে। আমি উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি। ট্রেন 2 ঘন্টা মতো লেট চলছে। তো আম্বালাতে আমাদের টাইমিং আছে ভোরবেলা, কালকে 3:10 এরকম। দেখা যাক কতটা মেকআপ করতে পারে। এখন আপাতত ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে দেখা যাক ব্রেকফাস্ট কী করা যায়। ট্রেন এখন গঙ্গার ওপর দিয়ে চলেছে, বেনারসের নমঘাট পেরোচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে ট্রেন থেকে এই ঘাটটা দেখতে। বেনারস যখন গেছিলাম এভাবেই ট্রেন থেকেই দেখেছিলাম, সামনে গিয়ে দেখা হয়নি, তাই জন্য বেনারস আরও একবার আসতে হবে। যারা আমার বেনারস ব্লগ দেখেছো তারা দেখে থাকবে যে এইভাবেই ঠিক সকালবেলা আমি এই ক্লিপিংসটা নিয়েছিলাম। যাই হোক, দুপুর 2টো বাজতে চললো। অগত্যা ট্রেন থেকেই লাঞ্চটা অর্ডার করে দিলাম। ভেজ পোলাও টাইপের কিছু একটা ছিল, কোনো রকমে খেলাম আর কি, যদিও এরা বিরিয়ানি বলে দাবি করছে। ট্রেন চলছে আপন গতিতে, জানলার বাইরে রোদ ঝলমলে দিন। অচেনা কোনো একটা স্টেশন পার হলো, নামটা যেন পড়েও পড়া হলো না। গন্তব্য এখনো বহু দূর, মন তারই অপেক্ষায় প্রহর গুনছে। সবাই মিলে হাসি মজা করতে করতে ট্রেন এসে পৌঁছলো লখনৌ। আর আমরা আইআরসিটিসি ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে সৌরভের জন্য লাঞ্চ অর্ডার করেছিলাম, যেটা লখনৌতে ডেলিভারি হওয়ার কথা ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে শর্মা ভোজনালয়। এই হচ্ছে সেই খাবার, পিওর ভেজ খাবার। এর মধ্যে রয়েছে রুটি, রাইস, পনিরের 2-3 রকম আইটেম, ডাল, রায়তা, মিষ্টি, স্যালাড, পায়েস, আরও অনেক কিছু। অসম্ভব সুন্দর ছিল খাবারটা। A few moments later. ট্রেনের অভিজ্ঞতা কিরকম? বাবারে সাইড লোয়ার পেয়েছি, প্রচন্ড ছোট সিট, কিন্তু রিয়াদের সেকেন্ড এসি, সাইড লোয়ার। এই যে সাইড লোয়ার, রিশু রিভিউ দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে শোনা উচিত এটা। সব থেকে বড় কথা হচ্ছে ট্রেন জার্নিটা খুব বাজে হলেও সবাই মিলে যাওয়াটা থেকে আনন্দ। এই যে এই ঝাঁকুনিটা আমাদের কাল থেকে আর কি। আর মাম্পিদি, তোমার 3 কিরকম? খুবই বাজে, খুবই ছোট ছোট সিট। কেউ ভুল করেও 3 নেওয়া উচিত নয়, বাচ্চা থাকলে তো আরোই নয়। দাঁড়া নয়ন, দাঁড়া। রিয়া আমাদেরকে দেখাবে মাম্পিদি নয়নকে কি করে দই খাইয়েছে। 3টে দই কেনা হয়েছে। মাম্পিদি টিস্যু কেটে দইয়ের চামচটাকে মুছলো, ফু 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 দিল, বাবু এদিকটা ধরবি, দিয়ে খাবি। নয়ন খাচ্ছে, মানে তখন মাম্পিদি বলছে এটার মানেটা কি হলো আমার? এত খাটনি বৃথা গেল পুরো। মাঝে মাঝে আড্ডা গল্প চলছিল, আর মাঝে মাঝে আমি নিজের জন্য একটু সময় বার করে নিচ্ছিলাম। এইভাবেই চললো আমাদের ট্রেন জার্নি। এখন রাত 9টা বাজছে। আমি সেই লখনৌ থেকে একটু চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটাই ডিনারে খেয়ে নিচ্ছি। সঙ্গে আছে স্যালাড আর রায়তা, যদিও টেস্টটা আমার একদম ভালো লাগেনি। গুড
মর্নিং ফ্রম আম্বালা ক্যান্টনমেন্ট। হ্যাঁ, আমরা ফাইনালি নেমে পড়েছি ট্রেন থেকে। ট্রেন 1 ঘন্টা লেট ছিল, 3:30 টাইম ছিল, কিন্তু 4:30 প্রায় নামিয়েছে। এখন এখানে সব ট্রাভেলারগুলোতে লাগেজ লোড করা হচ্ছে। আমাদের 2টো ট্রাভেলার আছে, 22-23 জন মতো, প্লাস কিছু এজেন্সির লোকেরা আছে। তো এখন এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে সিমলা হয়ে সোজা নারকান্ডা। সিমলাতে আমাদের 1 ঘন্টা মতো একটা হল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু জানি না এখন 1 ঘন্টা পাবো কিনা, কারণ অলরেডি এখানে অনেকটা লেট হয়ে গেছে। এখন সময় হচ্ছে 5:15। তো সিমলাতে কতক্ষণ হল্ট দেওয়া হবে জানি না, হয়তো 5-10 মিনিটের বেশি সময় পাওয়া যাবে না। তো সেখানটা ভিজিট সেভাবে কিছু হবে না, সোজা আমরা নারকান্ডা চলে যাব। সেখানে লাঞ্চ করে কিছু পয়েন্ট আমাদের বিকালের দিকে ভিজিট করার আছে, আর আজকে রাতে নারকান্ডাতেই স্টে আছে। সামনে 2টো ট্রাভেলার আমাদের এই ট্যুরে অনেক বয়স্ক মানুষজনও আছে, তাই জন্য একটু লেটই হচ্ছে সব জায়গা থেকে আসতে, প্লাস লাগেজ লোড করতে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, তারপর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাবে। একদম। আরে তো ঘরে শত্রু রে, ঘরে শত্রু। বাহ वाह क्या नज़ारा है। সবাই একটু হাত নেড়ে দাও। হ্যালো, আমরা এসেছি। আমরা এসেছি। আমরা পৌঁছেছি, এবার আমরা ছাড়বো। হ্যাপি বার্থডে প্রীতম দা। হ্যাঁ, হ্যাপি বার্থডে সবাই। সবাইকে হ্যাপি বার্থডে, সেম টু ইউ। তোমরা খাওয়াবে আজকে? প্রীতম দা পার্টি দিচ্ছে আজকে। সমতল পেরিয়ে পাহাড়ে ওঠা শুরু করতেই সব কিছু বদলে গেল। ঠান্ডা হাওয়ায় এক অদ্ভুত শান্তি খুঁজে পেলাম। চেনা জগৎটা যেন পেছনে পড়ে রইল, সামনে শুধুই অজানা সুন্দর। প্রতিটা বাঁকে মনে হচ্ছে জীবনটা আবার নতুন করে শুরু হচ্ছে। এই ঠান্ডা, এই নির্জনতা, সব মিলে একটা অদ্ভুত আনন্দ লাগছে মনের ভিতর। এখন 7:40 বাজে। আমরা সোলানে দাঁড়ানোর কথা ছিল, সোলানের একটু আগেই দাঁড়িয়েছি। এরকম একটা রেস্টুরেন্ট বা কিছু একটা হবে। যাই হোক, সবাই একটু চা, ব্রেকফাস্ট, ওয়াশরুম এগুলো একটু যাবে। আর চারপাশের ভিউটা হচ্ছে এরকম, মানে আমরা অলরেডি পাহাড়ে ঢুকে গেছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিতে শুরু করেছে। এই হচ্ছে চারপাশটা, গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে। ওয়েদার তো এখন যথেষ্ট ক্লিয়ার আছে, পাহাড়ের ওয়েদার কিছু বলা যায় না। যাই, এখন একটু ফ্রেশ হয়ে নিই এখানে, তারপরে আবার জার্নি স্টার্ট হবে। আর কি বলবো, মানে পাহাড়ে ওঠা শুরু করতেই চোখের সামনে একটু পাহাড় আর ঠান্ডা হাওয়া পেতেই মনটা এত ভালো হয়ে যায় যে কি বলবো। এরপর তো আরও অনেক জার্নি বাকি আছে, তবে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, মানে দুরাত্রি ট্রেনে থাকার ফলে একটু ভালো করে হোটেলে গিয়ে ফ্রেশ না হওয়া পর্যন্ত কারোর ঠিক ভালো লাগছে না। অনেক বয়স্ক মানুষ, বাচ্চারা রয়েছে, যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নারকান্ডায় পৌঁছে যাওয়া, অ্যাটলিস্ট হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নেওয়া, তারপরে বাকি তো অনেক জার্নি আছে, সেগুলো হতে থাকবে। এইটা চড়ার জন্য একবার আসতেই হবে। টয় ট্রেন দেখতে পেয়ে বাচ্চাদের সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড হয়ে পড়লাম। আর সঙ্গে সঙ্গে এসে গেল আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট। রয়েছে একটা ক্রিম ব্রেড, বিস্কিট, মিষ্টি আর একটা করে কাপকেক। 8:15 বাজছে, অনেকটাই যেহেতু দেরি হয়ে গেল, তাই এই ধাবাটাতে দাঁড়িয়েই আমরা ব্রেকফাস্টটা সব করে নিলাম। সবার মোটামুটি হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো আর জার্নি স্টার্ট করবো। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो। अरे कोई तो जाओ, उसको बुलाओ,
न माने तो उसको डांट भी लगाओ मेरा दिल। দূরে পাহাড় নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তার গায়ে ছোট ছোট বাড়িগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্ন। এই নির্জনতার মাঝে মনে হয় জীবনটা একটু থেমে যাক, সব দৌড়ঝাঁপ ভুলে একটু শান্তি খুঁজে নিই। টাইম হয়েছে 9:40, আমরা এখন সোলানে চলে এসেছি। সোলান মানে এটা একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, সোলাং নয়, সোলাং আর সোলান দুটো আলাদা জায়গা। তো সোলানে আমরা একটু স্টপ করেছি কারণ এই এজেন্সির দাদার কিছু কেনাকাটা বাজারপত্র করা আছে, তো উনি সেই কাজগুলো করছে, আমরা সেই সুযোগটাকে সময়টাকে সদ্ব্যবহার করছি। এখানে ফটোস ভিডিওস যা নেওয়ার নিয়ে নিচ্ছি, কারণ সামনে একটা সুন্দর ভিউ আছে। ভিউটা অলরেডি দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। মানে পাহাড়ে এসে কোনো ভিউই মিস করতে ইচ্ছা করে না, মনে হয় বারবার ক্যাপচার করি। এই হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। ওই ছোট ছোট টাউনটা একটু দেখা যাচ্ছে, আর নিচে এই জায়গাটাতে দূরে এখানে ধাপে ধাপে চাষ করা হয়েছে, বেশ ভালো লাগছে চারপাশটা। আর রোদও কিন্তু বেশ কড়া উঠেছে, গাড়িতে চললে ঠান্ডা লাগছে, কিন্তু দাঁড়ালে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। এখানে একটা পেছনে পাহাড়ের ভিউ আছে। এরপর আর হয়তো কোথাও স্টপ করব না, হয়তো না, আর কোথাও স্টপ না করাটাই উচিত, কারণ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নারকান্ডায় পৌঁছতে পারলেই ভালো হয়, তো সেটাই চেষ্টা করব। বিপদ যদি কপালে হওয়ার থাকে তাহলে সেটা যেভাবেই হোক হবেই। আমাদের যাত্রার শুরুটা যে এমনভাবে হবে সেটা হয়তো কেউ ভাবিনি। কি হয়েছে সবই বলছি, তার আগে এই ভিউটা একটু এনজয় করে নাও, আর আমরাও এই ভিউটা দেখে মনটা একটু হালকা করার চেষ্টা করছি। কোথাও দাঁড়াবো না ভেবেও এই রেস্টুরেন্টে এসে সবাইকে দাঁড়াতেই হলো, আর লাঞ্চটাও এখানেই অর্ডার করা হয়েছে। 2টো বাজছে, আমাদের এখানে একটু প্রবলেম হয়ে গেছে। আসলে আমাদের 2টো ট্রাভেলার, তো তার মধ্যে একটা ট্রাভেলারে যেখানে বয়স্ক মানুষেরা আছে সেইটা মাঝপথে একটু খারাপ হয়ে গেছে। আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা খারাপ হয়েছে খবর পাওয়া গেল, তাই জন্য আমাদেরকে আমাদের গাড়ির ড্রাইভার একটা ধাবাতে আপাতত ড্রপ করে দিয়ে সেই গাড়িটার কাছে গেছে, যদি সেটাকে সারিয়ে বা কিছু করে আনতে পারে। কারণ আজকে তো আর মনে হচ্ছে নারকান্ডাতে গিয়ে আমাদের লাঞ্চ করার কথা ছিল রান্নাবান্না হয়ে, সেটা আর পসিবল হবে না। তাই আমরা এই ধাবাতে, একটা ধাবা ঠিক না, রেস্টুরেন্ট বলা যেতে পারে, সেখানে সবাই দাঁড়িয়েছি, যা পাবো টুকটাক খেয়ে নেবো। এটা একটা ভেজ রেস্টুরেন্ট, নামটা যদি পারি পরে মেনশন করে দেবো। সব থেকে মানে ভালো লাগার জিনিস এত কিছুর মধ্যে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টে ঢুকেই একটা এত সুন্দর ভিউ পেলাম যে এই ব্যালকনিটাতেই বসে রয়েছি। তোমাদের সাথে তো শেয়ার অলরেডি করেছি যে ভিউটা কীরকম। তো এরকম ভিউ সামনে থাকলে মানে সব রাগ অভিমান আর কি, গাড়ি খারাপ হওয়ার দুঃখ সব কিছু মন থেকে মুছে গেছে। তো দেখা যাক কখন কি সমস্ত ব্যবস্থা হয়, কখন গাড়ি ঠিক হয়, বা এরপরে কী স্টেপ নেওয়া যায়, কখন আমরা নারকান্ডায় গিয়ে আদৌ পৌঁছই। এই হচ্ছে রেস্টুরেন্টটার নাম, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, মিষ্টি। বেশ ভালোই খাবার দাবার, সব রকমই পাওয়া যাচ্ছে টুকটাক করে, লাঞ্চের জন্য এনাফ। এই হচ্ছে আশপাশটা। 3টে বাজছে, আর এখনকার যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের যে গাড়িটা ছিল সেইটা ওই খারাপ গাড়িটার কাছে গেছিলো, গিয়ে ওখানকার যে লোকজনেরা ছিলেন তাদেরকে সব এই রেস্টুরেন্টে নিয়ে আসলেন। তারা এখন এখানে খাওয়া দাওয়া করবে। আপাতত ওই গাড়িটা এখন সারানো হচ্ছে, খবর পাওয়া গেছে। মেকানিক এসছে কি না, কি কতদূর প্রোগ্রেস কিছু বুঝতে পারছি না। আর এখান থেকেই বা হোটেলে কিভাবে যাব, ভালো গাড়িটা দুবার করে ট্রিপ দিয়ে আমাদের পৌঁছে দেবে কি না সেটা এখনও ক্লিয়ার না। দেখা যাক, সবাই আলোচনা করে কি ঠিক করে। 1 hour later. সাথে আজকে কী ঘটছে নিজেরাই বুঝতে পারছি না। আমাদের খারাপ গাড়িটা তো ভালো হয়ে এলো কোনো রকমভাবে, এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা, বাট আমাদের গাড়িটার এই যে এই অবস্থা। টায়ার সব চেঞ্জ করতে হচ্ছে, টায়ার লিক ধরা পড়েছে। তো সামনেই একটা মেকানিক্সের দোকান ছিল, সেখান থেকে এই যে এখনও কাজ চলছে, কতক্ষণ কি লাগবে বুঝতে পারছি না। ওই গাড়িটাও খুব একটা ভালো কন্ডিশনে নেই, স্টার্ট অন করেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, স্টার্ট বন্ধ করা যাচ্ছে না। এখন মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে কে কোন গাড়িতে যাবে।
আর এটাই বা কতক্ষণে ঠিক হবে, আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে। আর এই দিকে দেখো আকাশের অবস্থা, ঘন কালো মেঘ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না বৃষ্টি বাদল কি আসবে না আসবে, মানে আজকের দিনটা একদম মেমোরেবল হয়ে রইলো এই আর কি। उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे। আর কি বলবো, প্যাথেটিক অবস্থা আমাদের, কিছু আর বলার নেই। 5:30 বাজছে, আমরা দুটো গাড়ি তো অলরেডি ঠিক হয়ে গেছে, কিন্তু এখন সবাই মিলে ঠিক করা হলো যে নারকান্ডাও পৌঁছে গেছি, কিন্তু সবাই মিলে এখন ঠিক করা হলো হাতু মাতা টেম্পল বলে একটা মন্দির আছে এখানে, সেটা ভিজিট করার কথা ছিল, কিন্তু এত সব কিছুর ফলে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কিন্তু এখন ঠিক করা হলো যে সেটা নাকি আবার যাওয়া হবে, সেটা দেখে একেবারে হোটেল ব্যাক করা হবে, কারণ কালকে আমাদের যা লং প্রোগ্রাম আছে সেখানে এই মন্দিরটা তাহলে মিস হয়ে যাবে পুরোপুরি। কিন্তু এখানে এসে আবার আমাদের ট্রাভেলার মন্দিরের কাছে যাবে না, ছোট গাড়ি ভাড়া করতে হবে। সেকেন্ড গাড়িটা এখন আসছে, কারোর কাছে শীতের জামা কাপড় নেই, আর এখানে কনকনে ঠান্ডা রীতিমতো, মানে ভীষণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। জানি না কি করা হবে, আপাতত সেকেন্ড গাড়িটার জন্য অপেক্ষা করা হচ্ছে, ওটা আসুক, তারপর দেখা যাক কারা যেতে পারে কারা পারে না। বাচ্চারা আর বয়স্করা একটু অসুস্থ হয়ে পড়ছে, কারণ পাহাড়ি রাস্তায় এত টার্নিং গাড়ির মধ্যে। কিন্তু যেখানে দাঁড়িয়েছি সেখানকার পরিবেশটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চারপাশের পরিবেশ, কিন্তু ভিডিওটা করতে করতে আমার হাত কেঁপে যেতে পারে, কারণ কনকনে ঠান্ডা। মানে আমি একটা পাতলা টি শার্ট জাস্ট পরে আছি, শীতের সব জিনিসপত্র গাড়ির ওপরে একদম বাঁধা রয়েছে। বেশ খানিকটা বৃষ্টিও হলো রাস্তায়, আস্তে আস্তে শিলা বৃষ্টি রীতিমতো। আর এখান থেকে একটা পিক দেখা যাচ্ছিল, এখন গাছের মধ্যে সব ঢেকে গেছে, সেভাবে আর কিছু দেখাতে পারছি না। আর হু হু করে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনও, মানে কথাও ঠিকমতো বলা যাচ্ছে না এখানে, এতটাই ঠান্ডা। ছোনা বাবাটা, এই যে আমাদের অতিথিরা চলে এসেছে আমাদের ওয়েলকাম করতে হিমাচল প্রদেশে। তো ভালোবেসে ফেলেছে, ছাড়তেই চাইছে না, যেখানেই যাই এরা ভালোবেসে ফেলে। এর গায়ে ফাড়ের কোটিং গুলো জাস্ট দেখো। এই সরে সরে, এদিকে মেঘ ডাকছে, আকাশ কালো করে এসছে, যখন তখন বৃষ্টি নামবে। আর কি বলবো, এ দেখো কিভাবে পায়ের মধ্যে ঘষছে, দেখেছো? হাটুমাতা মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,150 ফুট। এখানে পৌঁছতে হলে প্রথমে সিমলা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত নারকান্ডা পৌঁছতে হবে। সেখান থেকে আরও 8 কিলোমিটার রাস্তা হাটু পিক পর্যন্ত ছোট গাড়ি ভাড়া করে অথবা ট্রেক করে পৌঁছানো যাবে। তবে শীতকালে প্রচণ্ড বরফের কারণে গাড়ির রাস্তা বন্ধ থাকায় ট্রেকিংই একমাত্র ভরসা। 6:10 আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, হাটুমাতা টেম্পলে যাচ্ছি। বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু এখান থেকে যা ভিউটা দেখা যাচ্ছে, মানে এই একপাশে রোদ আর এইভাবে বৃষ্টি পড়ছে, আমরা তার মধ্যেই যাচ্ছি, কারণ একটা সিঙ্গেল পয়েন্টও আমরা মিস করতে চাই না। সবাই চলে এসেছি নিচে ট্রাভেলার রেখে ছোট গাড়ি করে অনেকটা উপরে, আর রীতিমতো ঠান্ডা, সবাই কাঁপতে কাঁপতে যাচ্ছি। যাই দেখি মন্দিরের কাছে গিয়ে কীরকম ভিউ পাওয়া যায়। আর এখান থেকে শ্রীখণ্ড মহাদেবের যে পিকটা, সেটাও ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যায়, কিন্তু এই ওয়েদারে কতটা দেখা যাবে বোঝা যাচ্ছে না। ওটা দেখো কি সুন্দর লাগছে, ঠিক ছোটবেলার বইতে আঁকা রেনবোর মতো। এই হচ্ছে হাটু টেম্পলের গেট। হাটুমাতা হলেন দেবী কালীর একটি রূপ। স্থানীয়দের বিশ্বাস রাবণের স্ত্রী মন্দোদরী এখানে তপস্যা করেছিলেন এবং সেই কারণেই মন্দিরটি তার স্মৃতিরূপে প্রতিষ্ঠিত। আবার মহাভারতের মতে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এই পাহাড়ে এসেছিলেন। এই হচ্ছে মন্দিরের প্রেমিসেসটা, সবাই আসছে কাঁপতে কাঁপতেই, বৃষ্টি কমছে বাড়ছে, তার মধ্যেই আমরা যাচ্ছি। মন্দিরের প্রেমিসেসটা ভীষণ সুন্দর, এতটা উঁচুতে, আর মেঘ আছে বলে ভিউ সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। আর মেঝেতে পা দিচ্ছি, পুরো মনে হচ্ছে বরফে পা দিয়ে চলছি, এতটাই ঠান্ডা। জাস্ট দেখো ভিউটা,
না এলে মিস করতাম, বলছিলাম আসবো না, কিন্তু দেখো আকাশ কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, রোদ উঠে গেছে আর বৃষ্টিটাও এখন কমে গেছে। সবাই এসছি আমরা। মানত করার সব কাপড় হয়তো বাঁধা থাকে, যেরকম মন্দিরে, বিভিন্ন মন্দিরে এখানেও রয়েছে। পুরোটাই মন্দির প্রেমিসেস, বেশ সুন্দর, ভীষণ শান্তশিষ্ট, আর মন্দিরের আর্কিটেকচারটাও ভীষণ ভাল লাগছে। মন্দিরটি হিমাচলের ঐতিহ্যবাহী কাঠকুনি শৈলীতে নির্মিত। কাঠ ও পাথরের সূক্ষ্ম খোদাই মন্দিরটিকে আরও মোহনীয় করে তোলে। ছাদটি শিলাস্তরে তৈরি। এই হচ্ছে শ্রীকান্ত মহাদেবের পুরো রেঞ্জটা। আজকের দিনটা একটু একটু পাহাড়ের উপর উঠতে হলো ট্রেক করে। জানি না ক্যামেরা কতটা বোঝাতে পারছে, বাট এই যে এইখানে পিকটা। नमस्तस्मै भगवते कैलासाचलवासिने नमो ब्रह्मेन्द्ररूपाय मृत्युनाशङ्करो। আঙুল দিয়ে দেখাচ্ছি না, তাহলে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি যতটা জুম করে সম্ভব। যেমন বললাম যে এটা শ্রীকান্ত কৈলাসের, অনেকগুলো কৈলাস আছে, এটা শ্রীকান্ত কৈলাসের ফুল রেঞ্জ। তার মধ্যে এই যে পিকটা মাঝখানে, সামনে থেকে ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্যামেরায় অবশ্যই জাস্টিস করবে না সেটা। কোন কাঁপছো ঠান্ডা এরিয়া? এই আসাটা পুরো উইদাউট প্রিপারেশনে আসা, আসবো না করে মানে বৃষ্টি পড়ছিল, আমরা কেউই আসছিলাম না। আসছিলাম না, কিন্তু ওটা দেখে পুরো মন খুশ, এই ঠকঠক করে কাঁপছি। গায়ে কিচ্ছু নেই, এই যে রিয়া যেরকম একটা টপ পরে আছে, আমরা সবাই এই সবাই, আমার তো জুতোও নেই, জুতোও নেই, আমাদের অবস্থা খারাপ পুরো। কারোর গায়ে কিচ্ছু নেই, ইভেন বাচ্চাদেরও কিছু নেই, রিশুর গায়েও কিছু নেই। একটা দাদুর জিনিস আমার বেটাকে পড়িয়ে কিন্তু সবাই চলে এসেছে, বয়স্ক মানুষেরা, বাচ্চা মানুষেরা। প্রচন্ড সত্যিই মন খুশ হয়ে যাবে। একদম একদম। আর এইটা আমরা দেখতে পাবো কিনা কোনো সিওরিটি ছিল না, বলছিলাম যেমন পুরো মেঘ বৃষ্টি ছিল, বাট এই ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল, আর তার সাথে সাথে এই পিকটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আমি ক্যামেরায় সেভাবে দেখাতে পারবো না, বাট সবাই, প্রত্যেকে যেমন দেখলে সবাই খুব এনজয় করছে। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। থেকে এরকম একটা ঢালু রাস্তা বেয়ে সবাই উঠে এসেছিলাম এইখানে এই পিকটা দেখার জন্য। এখন আবার এইটা বেয়ে নেমে যাব নিচে, নেমে নিচে আমাদের গাড়ি ওয়েট করছে, সেখান থেকে নিচে নামবো। 1 hour later. হোটেলে চেক ইন করে নিয়েছি, রুমও পেয়ে গেছি, সমস্ত ডিটেলস বলছি। তার আগে একবার ভিউটা দেখিয়ে নিই, কারণ একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে। এই হচ্ছে হোটেল রুম থেকে নারকান্ডার ভিউ, জাস্ট ওয়াও, একদম রুমের সামনে থেকে এই ভিউটা। বাকি সব পরে দেখাচ্ছি, জাস্ট এই ভিউটা সন্ধে হয়ে গেলে আর দেখাতে পারবো না, তাই এখন দেখিয়ে নিলাম। 7:30 বাজে আমরা হোটেল রুমে চেক ইন করে গেছি নারকান্ডাতে। হোটেলের ডিটেলস, নাম বা কন্ট্যাক্ট নাম্বার এখনই কিছু প্রোভাইড করতে পারছি না, যেহেতু এটা পুরোপুরি এজেন্সির অর্গানাইজ করা, আমরা কিছুই আগে থেকে জানতাম না সেভাবে, জাস্ট ছবি টবি দেখেছিলাম। তো সেই জন্য ডিটেলসটা আমি যদি পরে পাই আমি অবশ্যই শেয়ার করে দেবো। কিন্তু আমার পার্সোনালি রুম এবং হোটেলটা বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে যে ভিউটা দেখালাম সেটার জন্য। রুম ট্যুরটা এখনই দিয়ে দিচ্ছি। হোটেলটা 3টে মতো ফ্লোর আছে, একদম নিচের ফ্লোরে সব থেকে বয়স্ক মানুষদের রাখা হয়েছে, সেখানে 2টো ফ্লোর আছে। তারপরের ফ্লোরটায় 4টে রুম আছে, আর একদম টপ ফ্লোরে 2টো রুম আছে। টপ ফ্লোরের একটা রুমেই আমরা রয়েছি। এখান দিয়ে হচ্ছে একদম টপ ফ্লোরের এন্ট্রিটা, চারপাশটা একটু দেখিয়ে দিই। এরকম, এখনও আমি জ্যাকেট পরে উঠতে পারিনি, সব লাগেজ জাস্ট এলো। এই হচ্ছে চারপাশটা। আর এখানে এই যে এখানে একটা রুম আছে, আর এখানে একটা রুম আছে, এখানে ওই রুমটাতে রিয়ারা আছে, আর এই রুমটাতে আমরা আছি। এই রুমটার এই হচ্ছে এন্ট্রি হয়েই এখানে বাথরুমটা রয়েছে। বাথরুমটাও বেশ সুন্দর, গিজার তো অবভিয়াসলি থাকবে। এই হচ্ছে বাথরুম, তারপরে হচ্ছে এই হচ্ছে টোটাল রুম।
এখানে একটা বেড সাইড টেবিল আছে, বেড আছে, একদম ছিমছাম পাহাড়ি রুম যেরকম হয়, ওপরটা উডেন ফার্নিশ করা। এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে গল্প করা, আড্ডা মারার জন্য। এখানে আরেকটা ডিভান টাইপের রয়েছে, এখানে শোয়াও যাবে, জিনিসপত্র রাখা টাখাও যাবে। আর এই হচ্ছে একটা বিশাল বড় পুরো উইন্ডো, এই যে উইন্ডোটা দিয়ে এই ভিউ। আগেই দেখালাম, এখন সেভাবে বুঝতে পারবে না কারণ সন্ধে হয়ে গেছে। সন্ধে কি 7:30 বেজে গেছে, তাও এখানে এতটা আলো। ভিউটা তো তোমাদের আগেই দেখিয়েছি, কাল সকালেও একবার দেখাবো কীরকম ভিউ হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল রুমটা। খেতেও শুরু করে দিলি? বল না। সেটাই তো বলছি, খেতে শুরু করে দিলি? সন্ধ্যাবেলা স্ন্যাক্স কি এটা? রাত্রি 8:30টার সময় আলুর পকোড়া, রাত- পেঁয়াজ। রাত্রি 8:30 কেন হবে না, 7:30 অবধি রোদ, গায়ে রোদ পড়ছে। টাইমে ট্র্যাক হারিয়ে ফেলেছি আমরা। ফাইনালি আমরা মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। রেডি মানে কি, নিজেদের একটু গরম করার চেষ্টা করেছি। আর এই ভিউটার সামনে থেকে আমার যেতে ইচ্ছা করছে না, আর ভিউটা কিছু দেখা যাচ্ছে না, যে ঠান্ডায় জবুথবু অবস্থা। তো যে ভিউটা দেখিয়েছিলাম আমি, এসেই ওই জন্য রুমে ঢুকেই ভিউটা ক্যাপচার করেছি। তার কারণ হচ্ছে কাল ভোর 6টার সময় আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই ভিউওয়ালা রুমটাতে আর একটু বেশি সময় থাকার ইচ্ছা ছিল, সেটাই হতো। আমাদের এখানে ঢোকার কথা ছিল দুপুরবেলা 12টা-1টার সময়, আমরা সুন্দর সারাদিনটা বেশ এনজয় করতে পারতাম। কিন্তু যা হলো, মানে সাতকাণ্ড রামায়ণ, সে তো সবই দেখতে পেলে। যাই হোক, তো এখন এই স্ন্যাক্সটা এনজয় করি, তারপর একটু গল্পগুজব আড্ডা হবে হয়তো, তারপর তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। কারণ কালকে লম্বা প্ল্যান আছে। কি কি প্ল্যান আছে আমি নিজেও কিচ্ছু জানি না, যেহেতু এটা গ্রুপ ট্যুর না, তো সেভাবে প্ল্যানগুলো আগে থেকে অত মনে থাকছে না। যেভাবে যখন যাব রাস্তায় সেভাবেই দেখাতে থাকবো। একটু হোটেলের সামনেটা বেরোলাম, দেখাচ্ছি এখান থেকে সেই যে চিকচিক করছে শহরটা। আর এই হোটেলের সামনের রাস্তাটা পুরো ধুধু ফাঁকা। এই হচ্ছে হোটেলের ডিটেলস, নারকান্ডা হাইটস কটেজ আর রুম রয়েছে এখানে। আরও সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, অ্যাড্রেস রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি সব রয়েছে। কেউ যদি নারকান্ডায় আসো তো এখানে স্টে করার জন্য বেশ ভালো অপশান আমি বলবো, একদম রাস্তার ওপরে। আর ভিউটা ভীষণ সুন্দর, তো এটা ট্রাই করতে পারো। এখানে ডিটেলসটা রইলো। এখন যে যার কাজে ব্যস্ত, মানে কেউ রেস্ট করছে, কেউ আড্ডা মারছে, মানে গ্রুপ সব ভাগ হয়ে গেছে। আর আমি অ্যাজ ইউজুয়াল একটু একা সময় পেয়েছি, তাই জন্য আশপাশটা একটু ঘুরে বেড়াচ্ছি। কালকে তো আর ঘুরে বেড়ানো হবে না, এখান থেকে বেরিয়ে যাব। কিছুই নেই ঘোরার, তবু এই একটু এক্সপ্লোর করার ইচ্ছা। তো নারকান্ডায় প্রথমবার এলাম, হিমাচল প্রদেশেই প্রথমবার এলাম, তাই জন্য প্রতিটা জায়গা একদম প্রথম থেকে শেষ অবধি এক্সপ্লোর করতে থাকবো। এই যে দূরে পুরো হীরের মতো চিকচিক করছে শহরটা দেখা যাচ্ছে। এই ভিউটা না আমার ভীষণ ভালো লাগে। রাতের অন্ধকারে এরকম দূর থেকে আলোগুলো চিকচিক করে, আর কিচ্ছু দেখা যায় না তার মধ্যে, পুরো গাঢ় অন্ধকার, ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম হালকা হালকা করে। ভীষণ ভাল লাগছে, ওয়েদারটা ভীষণ এনজয় করার মতো। বৃষ্টি হওয়ার পরে ঠান্ডাটা যেন আরেকটু বেশ তীব্র হয়ে গেছে। আমি একাই দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে। এই হচ্ছে দূর থেকে আমাদের হোটেলটা, এই যে এরকম ওপর অবধি ফ্লোর আছে, ওই টপ ফ্লোরটাতে আমরা রয়েছি, বাকি ফ্লোরগুলোতে বাকি লোকজন সবাই রয়েছে। সামনেই রোড। যে হোটেলের ডাইনিং এরিয়াটা, সুন্দর একটা ভিউওয়ালা ডাইনিং এরিয়া রয়েছে। রাত্রি এখন 11:10, আমাদের ডিনার তো সব হয়ে গেছে, সবাই যে যার রুমে চলে গেছে মোটামুটি। এবার একদম ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল 7টায় গাড়ি আসবে। কালকে একটা লম্বা ট্যুর প্রোগ্রাম রয়েছে আমাদের, তো সেই জন্য রেস্টটা ভীষণ দরকার। তো এখন একদম ঘুমিয়ে পড়বো, আর কোনো কথা না। তো আমাদের স্পিতি ডে 1 এখানেই শেষ হচ্ছে। আজকের দিনটা বেশ মেমোরেবল ছিল, বেশ হেকটিক ছিল, সব মিলেমিশিয়ে বেশ ভালোই হলো। একটু এদিক ওদিক প্রবলেম তো হয়েই যায় একটা বড় ট্রিপে। আশা করি পরের দিনগুলো আরও ভালো কাটবে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট।
ये शाम कैसे रंग सी है, उड़ती उतरती पतंग सी है, मैं कल की बाहों में हूँ बसा, ये वक्त भी मुझे भुला गया। मैं घड़ी घड़ी पे था, क्या राज मेरे दिल में है छुपा।